ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র থাকবে যুগে যুগে। তার মধ্যেই জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের পক্ষে রাজনীতি করে যেতে হবে। রাজনীতি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ষড়যন্ত্রকারীরা সব সময় মিথ্যার উপর ভর করে রাজনীতি করে, মিথ্যার উপরেই থাকে, আর মিথ্যা বেশি দিন সমাজে টিকে থাকে না, সেটাই সত্য। এই ষড়যন্ত্রকারীরা মিথ্যার পর বাংলাদেশকে একটি ভয়ের ভীতি রাজত্ব কায়েম করেছিল। সেই রাজত্বটিও বেশি দিন তাদের টিকে থাকতে পারেনি সচেতন বাংলাদেশের মানুষের কারণে। এই সচেতন জনগোষ্ঠীকে একটি প্ল্যাটফর্মে কে নিয়ে এসেছিলেন সে কথাটি বলতে হয়। বাংলাদেশের জনগণকে একটি স্বতন্ত্র প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কবে, কোথায়, কিভাবে তার রাজনৈতিক আবির্ভাব ঘটলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আবির্ভাব ঘটে 1971 সালে, যখন রাজনীতিবিদেরা স্বাধীনতার কথা বলে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন, মন্ত্র শিখিয়েছিলেন, স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছিলেন। আবার যখন পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ বাংলাদেশের উপর আক্রমণ করলো, গণহত্যা চালালো, তারা সবাই পালিয়ে গেল বাংলাদেশ ছেড়ে। সেই স্বাধীনতার কথা বলা সেই মহিষী রাজনীতিবিদরা কেউ ইন্ডিয়াতে পালিয়ে গেলেন, কেউ পাকিস্তানি হানাদারের কাছে আত্মসমর্পণ করলেন। তার মধ্যে অন্যতম মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। তিনি 25শে মার্চ রণাঙ্গনে যুদ্ধে অংশগ্রহণ না করে, নেতৃত্ব না দিয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। জাতি যখন দিশেহারা, বাংলাদেশের মানুষ যখন কোথায় যাবে, কি করবে, তখন মেজর জিয়া ওই রিভোল্ট বলে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে এলেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। বলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তখন এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ রুখে দাঁড়ালো। তারা বুঝতে পারলো একজন ব্যক্তি আছেন যিনি বাংলাদেশের পক্ষে রণাঙ্গনে যুদ্ধে অস্ত্র হাতে নিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। স্বাধীনতার পক্ষে কাজ করবেন একজন সেনা অফিসার। তখন এই মানুষ সদর পরে বীর দর্পে বাংলাদেশে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, তৎসময়ের মেজর জিয়ার নেতৃত্বে 9 মাস লড়াই করে রাজপথে এবং বাংলাদেশের রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ড জিয়াউর রহমান উপহার দিয়েছিলেন। তিনি বাংলাদেশকে স্বাধীনতা উপহার দিয়ে তিনি আবার ব্যারাকে ফিরে গেলেন। যারা স্বাধীনতার কথা বলেছিলেন, যারা বিভিন্ন দিকে পালিয়েছিলেন, তারা গর্ত থেকে বেরিয়ে আবার স্বাধীন বাংলাদেশে আসলেন, বাংলাদেশে রাজনীতি করা শুরু করলেন। শেখ মুজিব ফিরে আসলেন। শেখ মুজিব বাংলাদেশে আবার বাংলাদেশে এসে 72 সালে নির্বাচন হলো। সেদিন তিনি নোয়াখালী ভোট কেন্দ্র থেকে হেলিকপ্টারের মাধ্যমে ভোট চুরি করে নিয়ে আসলেন আসমা আব্দুর রবের কাছে হেরে যাবেন বলে। তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন। রাষ্ট্রে আবার অন্যায় অত্যাচার জুলুম শুরু হলো। এক রাতে কুষ্টিয়ার কুমার নদীতে জাসদের প্রায় 35,000 নেতাকর্মীকে হত্যা করে ভাসিয়ে দেওয়া হলো। তেমনি ভাবে বাংলাদেশের সকল পত্রিকার মুখ বন্ধ করে দেওয়া হলো। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করা হলো। তখন বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে গেল। সবার মুখে মুখে প্রশ্ন আসলো, একই স্বাধীনতা? স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থানের নিশ্চয়তা। কিন্তু সবকিছু শেখ মুজিব ভুলে গিয়ে ক্ষমতার দিশেহারা হয়ে তিনি ঘোষণা করলেন তিনি আজীবন ক্ষমতা থাকবেন। তিনি বাকশাল কায়েম করলেন। দেশপ্রেমিক সেনাবাহিনী সহ বাংলাদেশের জনগণ সেটা মেনে নিতে পারলেন না। তৎসময় শেখ মুজিবের সন্তান সেই শেখ কামাল, শেখ জামাল ব্যাংক লুট এবং ব্যাংক ডাকাতি সহ অন্যের মেয়ে, অন্যের স্ত্রী তুলে আনা সহ সকল অপকর্মে জড়ালেন। সেদিন কিছু জাতির, আমি বলবো জাতির শ্রেষ্ঠ সন্তান আবির্ভাব হলো কর্নেল ফারুক রশিদদের মতো শ্রেষ্ঠ সন্তান। তারা 15 আগস্টের মাধ্যমে জাতিকে আবার মুক্তি দিল। তার পরবর্তী সময়ে আবার কিছু বিপদগামী সেনা অফিসার জিয়াউর রহমানকে গ্রেপ্তার করলেন 3রা নভেম্বর। সেখান থেকে আবার দেশপ্রেমিক সেনাবাহিনী, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7 নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করা হলো। বাংলাদেশের দায়িত্ব অর্পণ করা হলো। জিয়াউর রহমান তখন বুঝতে পারলেন এদেশকে যদি সুসংগঠিত রাখতে হয়, এদেশকে যদি উন্নয়নের দিকে এগিয়ে নিতে হয়, এদেশকে যদি বহিঃশক্তির হাত থেকে যদি নিরাপদ করতে হয়, তাহলে একটি রাজনৈতিক দল গঠন করতে হবে। তিনি পরবর্তীতে 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটি দল গঠন করলেন। এই জাতীয়তাবাদী দল গঠনের মাধ্যমে অপর অঙ্গ সংগঠন সৃষ্টি হলো। সেদিন থেকে আমি বলবো 78 সালের পরবর্তী সময় থেকে বাংলাদেশ নিরাপদ হয়ে গেল। যারা বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করলো, যখন এই বাংলাদেশের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হতো, বাংলাদেশ নিয়ে দখলদারিত্ব করার জন্য মাফিয়া সাম্রাজ্যবাদী শক্তি মাথা ছেড়ে দিয়ে উঠতো, তখন এই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পক্ষে দাঁড়াতো। কখনো বাংলাদেশকে আর কেউ দখল করে নেওয়ার সেই স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হলো। তেমনি ভাবে কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি, সবসময় ষড়যন্ত্র চলতে থাকলো।
দেশে এবং বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে শাহাদাত বরণ করতে হলো। এই ক্ষণজন্ম মহাপুরুষটি শাহাদাত বরণের মাধ্যমে বাংলাদেশ যখন আবার অনিশ্চিতের দিকে এগিয়ে গেল, তখন স্বৈর শাসক এরশাদের আবির্ভাব ঘটল। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণের দাবির মুখে এবং রাজনৈতিক দলগুলো দাবির মুখে গৃহবধূ থেকে আবার রাজপথে নেমে আসতে হলো। 9 বছর লড়াই করে স্বৈরাচারী এরশাদের পতনের মাধ্যমে বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন। তারপরও ষড়যন্ত্র চলতে থাকলো, ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশ চলতে থাকলো। কারণ একটি প্রতিবেশী সাম্রাজ্যবাদী রাষ্ট্র কখনো চায় না বাংলাদেশ মাথা ছাড়া দিয়ে বাংলাদেশ স্বনির্ভর আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপিত হোক। তারা চায় সবসময় আমরা দাসত্বের মধ্যে বন্দী থাকি। আমি আশপাশে যারা শুনছেন সবাইকে বলতে চাই, আপনারা বলুন, মাত্র 3 বছরের মধ্যে একটি লোক কি কারণে এত জনপ্রিয় হতে পারে? সেই লোকটি অন্য কেউ নয়, বাংলাদেশের ক্ষণজন্ম মহাপুরুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কি মন্ত্র ছিল, কি কারণে মানুষ এত ভালোবাসলো? তার প্রতিপক্ষ শত্রুরা হাজারো চেষ্টা করে জিয়াউর রহমানের কাছ থেকে মানুষকে দূরে সরিয়ে নিতে পারেন নাই। বইয়ের পাতা থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়া হলো, তার বীরুত্তম খেতাব কেড়ে নেওয়া হলো, কিন্তু তার কি জনপ্রিয়তা কমে গেল? এক বিন্দু পরিমাণও জিয়াউর রহমানের জনপ্রিয়তা কমে যায়নি। জানি না এই লোকের মধ্যে কি জাদু ছিল, কি কারণে তাকে আমরা এত ভালোবাসলাম, কি কারণে আদর্শের জনক হিসেবে বুকে ধারণ করলাম। আমি বলবো, আমার মতো আপনারা অবশ্যই জিয়াউর রহমানকে ভালোবাসেন, আর ভালোবাসেন বিদায় এখানে কিছুক্ষণ আগেই দেখলাম নামাজ পড়ে 70 বছর বয়োজ্যেষ্ঠ লোকজন পিছনে আছেন, শুধু জিয়াউর রহমানের কথা শোনার জন্য এখানে এসে গেছেন। তাই আমি বলবো, ওনাদেরকে দেখে উৎসাহিত হয়েছি, উজ্জীবিত হয়েছি। বিবি পাড়া মহল্লায় সব জায়গায় শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা অজস্র আছে। দীর্ঘ 17 বছর এই আদর্শের সৈনিকদেরকে মিথ্যা মামলা, ভয় ভীতি দিয়ে কিছু সময়ের জন্য তারা দাবিয়ে রেখেছিল, কিন্তু সব সময়ের জন্য পারে নাই। আমি জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীদেরকে বলবো, আমরা দেখতে চাই এই কলাবাগানে এই 17 নম্বর ওয়ার্ডে সবচেয়ে ভালো ছেলেটির নাম হবে যুবদল। সবচেয়ে প্রশংসিত, সবচেয়ে মানুষ যাদের করবে, আমরা যদি পাড়ামহল্লায় গিয়ে জিজ্ঞাসা করি আপনার এলাকায় ভদ্র ছেলেটিকে, তারা যেন বলে যুবদলের কর্মী। সেটা কিভাবে হবে? যখন কোনো জায়গায় কোনো কেউ অন্যায়ভাবে মানুষের উপর হামলা করবে, অন্যায় পেশি শক্তির মাধ্যমে একটা ভদ্রলোককে অপমান করবে, সেখানে জাতীয়তাবাদী যুবদল তার পাশেই দাঁড়াতে হবে। যেমনি ভাবে আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন, যখন বাংলাদেশের গণতন্ত্র লুণ্ঠিত হলো, যখন দিনের ভোর রাতে হওয়া শুরু হলো, যখন রাস্তা থেকে মানুষ হারিয়ে যাওয়া শুরু হলো, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে বাস পাড়িয়ে দেওয়া হলো, গুম করে দেওয়া হলো, মায়ের পেটের সন্তানও গুলিবিদ্ধ হলো, তখনই তারেক রহমান এদেশের মানুষের পাশে দাঁড়িয়েলেন। তিনি বললেন, দিনের ভোট তিনি হবে বাংলাদেশের মানুষ, যার আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। এই মন্ত্র নিয়ে তারেক রহমান লড়াই শুরু করলেন শুধু 8000 কিলোমিটার দূর থেকে। সেদিনে তিনি বাংলাদেশের মানুষের মনের মধ্যে স্থান করে নিলেন। এই নেতাটি এই খুনি হাসিনা এবং মাফিয়া ভোটচোর সরকার চেয়েছিল এই নেতাকে হত্যা করতে, তার উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে মিথ্যা মামলার মাধ্যমে বিএনপিকে টুকরো করার চেষ্টা করা হয়েছিল। কারণ বিএনপির সকল বহিঃশক্তির বিরুদ্ধে তার শির উঁচু করে দাঁড়িয়ে থাকার মতো একটা শক্তির নাম বিএনপি, যে সংগঠনটি জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন। তাই তারেক রহমান শেষ আদর্শের জনক, আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান। তারেক রহমান আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, যে নেত্রীকে হাজারো মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকেও তাকে মাথা নত করতে দেওয়া হয়নি, মাথা নত করতে শিখেননি। চলে পড়ে ছাড়কার হবো, তবু মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। আমরা তার আদর্শের সৈনিক। আমাদের নেতা তারেক রহমান বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন, আমরা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের নেতা তারেক রহমান করোনাকালীন সময় বাংলাদেশের মানুষের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আমরা করোনাকালীন সময় মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা করোনাকালীন সময় অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিয়েছি কেবলমাত্র তারেক রহমানের নির্দেশেই। আমি বলতে চাই, তারা বুঝতে পেরেছিল ষড়যন্ত্রকারীরা